সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞানের ইতিহাস পর্বে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়ে সর্বপ্রথমে আসবে ইউরোপীয় বণিকগণ। এরপরে আমরা জানব বাংলায় ইংরেজ শাসন এবং সর্বশেষ জানব বাংলায় যে ইংরেজ শাসকগণ গড়ে এসেছিল তাদের অবদান এবং তাদের ভূমিকা কি ছিল। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিই এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলায় কোন কোন ইউরোপীয় বণিকগণ এসেছিল। সর্বপ্রথমে যেই জাতি এসেছিল সেই আগমনকারী দেশ হলো পর্তুগাল এবং এদের যে জাতি সত্তা সেটাকে বলা হয় পর্তুগিজ। প্রশ্ন আসতে পারে যে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথমে কারা আসে, সেটা হলো পর্তুগিজরা এবং এই পর্তুগিজরা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত। পর্তুগিজদের পরে বাংলায় আসে নেদারল্যান্ডের অধিবাসীরা অর্থাৎ ওলন্দাজ বা ডাচ, এদেরকে ওলন্দাজও বলা হয় বা ডাচও বলা হয় এবং এরা কি করে বাণিজ্য কুঠিগুলো বিক্রি করে দিয়ে ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে। এরপরে তৃতীয় দেশ হিসেবে আসে ইংল্যান্ডের বণিকরা এবং তারা জাতিতে ছিল ইংরেজ এবং ইংরেজরা যখন আসে তারা আসার আগেই একটা কোম্পানি গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। কিন্তু তারা যখন প্রথম এই ভারতবর্ষে আসলো তারা এসেছিল গুজরাটের সুরাট নামক এক বন্দরে এবং সেই বন্দরে তারা প্রথম বাণিজ্য কুঠি অর্থাৎ বর্তমান সময়ে যদি বলা হয় গুদাম ঘর নির্মাণ করে, সেটা 1608 সালে। এবং চতুর্থ দেশ হিসেবে আসে ডেনমার্ক এবং এদের যে জাতি তাদেরকে বলা হয় ডেনমার্ক এবং তারা কি করে, তারাও এখানে টিকতে পারেনি, তারা ইংরেজদের কাছে সকল বাণিজ্য কুঠিরা বিক্রি করে দিয়ে এই অঞ্চল ছেড়ে চলে যায়। এবং সর্বশেষ যারা আসে তারা হলো ফরাসি জাতি এবং এই ফরাসি জাতিরাই কিন্তু প্রথম এখানে সাম্রাজ্য স্থাপন চেষ্টা করলো, তারা সফল হয়নি, পরবর্তীতে সফল হয়েছিল ইংরেজরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথমে পর্তুগিজরা অর্থাৎ পর্তুগিজের নাগরিকরা এখানে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল এবং আস্তে আস্তে ইউরোপীয় বিভিন্ন দেশগুলো তারা বাণিজ্য করার উদ্দেশ্যে এই ভারতবর্ষে আসে এবং সর্বশেষ যারা আসে সেটা হলো ফরাসিরা। এখন যখন এই যে আমরা পড়েছিলাম আমরা আগের লেকচারে, সেটি হলো 1757 সালের 23শে জুন যখন ফরাসির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়, তখনই কিন্তু এই বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়। এবং এই বাংলায় ইংরেজ শাসন যদি আমরা আরেকটু এলিভেটেড পড়ি তাহলে বক্সারের যুদ্ধ যেটা কিনা 1764 সালে হয় মীর কাসিমকে হারানোর মাধ্যমে এবং এই যে 1757 সালের পর 1764 সাল, এই 1764 সালের পর ইংরেজরা ভাবলো যে না, আমাদেরকে আরো ভালোভাবে ক্ষমতায় বসতে হবে। এই কারণে এই বক্সার যুদ্ধের পরে কি করলো, লর্ড ক্লাইভ, সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ শাসকদের নেতা ছিল লর্ড ক্লাইভ, সে ইচ্ছে করলে দিল্লিও দখল করতে পারত, কিন্তু সে দিল্লি দখল করতে চায়নি। সে আগে কি চেয়েছে যে এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা চেয়েছে। এখন দেওয়ানি ক্ষমতা কি তার আগে আমরা জেনে নিতে হবে যে তিনি কি করেন। এই লর্ড ক্লাইভ 1765 সালে এলাহাবাদে একটি চুক্তি করেন, সেই চুক্তি হচ্ছে এলাহাবাদ চুক্তি নামে পরিচিত। এই চুক্তিটা কার সাথে করে? এই চুক্তিটা করে দিল্লির সম্রাট শাহ আলমের সাথে এবং এই চুক্তির বিষয়বস্তু কি ছিল বলে রাখি যে ব্রিটিশদের কিন্তু লক্ষ্যবস্তু বা তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন ছিল। তারা কি করে, তারা দেওয়ানি ক্ষমতা লাভ করে এই এলাহাবাদ চুক্তি যা 1765 সালে হয় এবং এই এলাহাবাদ চুক্তি যে দেওয়ানি ক্ষমতা অর্থাৎ তারা কি করে, তারা মুঘল সম্রাটের কাছ থেকে অনুমতি নেয় যে বলে যে বাংলা, বিহার, উড়িষ্যা যেটা কিনা নবাব সিরাজউদ্দৌলার সাম্রাজ্য ছিল বা তার রাজ্য ছিল, এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা অর্থাৎ রাজস্ব সংগ্রহের যে ক্ষমতাটা এটা এখন থেকে নিয়ে নেবে ইংরেজরা। অর্থাৎ এই বাংলা, বিহার, উড়িষ্যা থেকে যত রাজস্ব অর্থাৎ ট্যাক্স আসবে সকল ট্যাক্স গ্রহণ করবে এই ইংরেজরা। এবং এই ইংরেজরা যেহেতু এই দেওয়ানি ক্ষমতা লাভ করলো, এর প্রেক্ষিতে কি হলো, তারা লাভ করলো দেওয়ানি ক্ষমতা অর্থাৎ রাজস্ব সংগ্রহের ক্ষমতা, কিন্তু অন্যদিকে বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু
এমনি এখানকার শাসকগণই নির্ণয় করবে। যেহেতু এই সব শাসকগণই যেহেতু এগুলো করতেছে, তার সাথে সাথে আরেক শাসক যারা কিনা ইংরেজ শাসক তারা করতেছে রাজস্ব সংগ্রহ। এখন আমরা জানি নেব এইটার সাথে যে ইংরেজ শাসকগণ এসেছিল তাদের সম্পর্কটা কি। প্রথম যে ইংরেজ শাসক আমরা পড়বো একটু আগে পড়লাম লর্ড ক্লাইভ। এই যে লর্ড ক্লাইভ কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক। কারণ কি আমরা জানলাম যে 1765 সালে এলাহাবাদ চুক্তি হয় এবং এর মাধ্যমে রাজস্ব ক্ষমতা অর্থাৎ দেওয়ানি ক্ষমতা লাভ করে ব্রিটিশরা। অপরদিকে আইন শৃঙ্খলা বা বিচার ব্যবস্থা দেখবে এখানকার শাসকবৃন্দ, অর্থাৎ দুই ধরনের শাসক দেখতে পাচ্ছি। এই কারণে এটাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা এবং এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছে লর্ড ক্লাইভ এবং এটা হয় 1765 সালে। এরপরে আমরা আরেকজন শাসক সম্পর্কে জানবো, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তার অবদান তার কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছে। তিনি দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন, অর্থাৎ এই যে দ্বৈত শাসন ব্যবস্থা যেটা 1765 সালে শুরু হয়েছিল সেটাকে তিনি বাতিল ঘোষণা করেন এবং তিনি পাঠশালা বন্দোবস্ত করেন। পাঠশালা বন্দোবস্ত হলো যে 5 বছরের জন্য এই এলাকার বা বাংলা, বিহার বা উড়িষ্যার এই সকল মানুষদের জমি 5 বছরের জন্য আরেক শ্রেণীর কাছে দিবে, যে শ্রেণীরা 5 বছর ধরে এখানে প্রজাদের মাধ্যমে এই জমিগুলোতে ফসল উৎপাদন করবে এবং 5 বছর পর একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স অর্থাৎ রাজস্ব ব্রিটিশ সরকারের হাতে দিয়ে দিবে। এবং এই ওয়ারেন হেস্টিংস আরেকটি কাজ করে, তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন। ওয়ারেন হেস্টিংসের পর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শাসকের পড়ব, তিনার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস। যে লর্ড কর্নওয়ালিস সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে যেটা তাদের চোখে, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত করে এবং এটি হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কি আমরা একটু আগে পড়লাম যে ওয়ারেন হেস্টিংস 5 বছরের জন্য একটি শ্রেণীকে জমিগুলো দিয়ে দেয়, যে শ্রেণীটা কৃষকদের বা শ্রমিকদের মাধ্যমে চাষাবাদ করে এবং ফসল ফলায় এবং তার থেকে ট্যাক্স বা রাজস্ব ব্রিটিশদের হাতে দেয়। ঠিক তেমনি এই কর্নওয়ালিস দেখলো যে যদি আমি ওই শ্রেণী, যে শ্রেণীটা পরবর্তীতে জমিদার শ্রেণী নামে পরিচিত, সেই জমিদার শ্রেণীকে যদি আমরা চিরস্থায়ীভাবে জমি দিয়ে দিই, তাহলে এরা কৃষক বা যারা জমি নেই তাদেরকে মাধ্যমে চাষ করাবে এবং চাষ করার পর ফসল উৎপাদন হবে এবং সেখান থেকে রাজস্ব পাবে এই ব্রিটিশ সরকাররা। তাই তারা ওই জমিদার শ্রেণীকে ক্ষমতা দিল যে তোমরা এই সকল জমিগুলোর মালিক হয়ে গেলে, এবং এই মালিক হয়ে যাওয়ার মাধ্যমে তারা খুব অত্যাচারের মাধ্যমে শ্রমিক বা কৃষক যারা বর্গা চাষী ছিল তাদেরকে চাষ করাতো। এরপরে আমাদের আরেকজন ইংরেজ শাসকের নাম জানতে হবে, তিনি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। এই লর্ড উইলিয়াম বেন্টিক ব্রিটিশ যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার একটি অন্যতম অবদান হচ্ছে এখানকার একটি কুপ্রথা ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা বিলোপ করার জন্য তিনি ভূমিকা রাখেন এবং এই সতীদাহ বিলোপ করা হয় 1829 সালে। এবং এই সতীদাহ বিলোপে যেই বাঙালি ভূমিকা রাখেন তিনি হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি উইলিয়াম বেন্টিংকে খুবই সহযোগিতা করেন যে সতীদাহ নামক যে একটা প্রথা সেটি বাতিল করতে হবে। এরপরে এই উইলিয়াম বেন্টিক আদালতে ফার্সি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন, অর্থাৎ এখানে আর ফার্সি ভাষা চলবে না, দেশীয় ভাষা চলবে। এরপরে আমরা জানবো লর্ড ডালহৌসি নামক একজন ইংরেজ শাসকের কাছে। এই লর্ড ডালহৌসি এই বাংলা অঞ্চলের বা এই ভারতবর্ষের একটি আরেকটি কুপ্রথা সেটি সে নতুনভাবে বাতিল করে। সেটি কি, যে বিধবাদের আগে বিবাহ করানো যেত না। এই কারণে তিনি একটি আইন করেন যে যাদের স্বামী মারা যাবে তাদেরকে আবার বিয়ে দেওয়া যাবে, যেটি হচ্ছে বিধবা বিবাহ আইন এবং এটি হয় 1856 সালে। এবং বিধবা বিবাহ আইনে লর্ড ডালহৌসিকে যেই বাঙালি সবচেয়ে বেশি সহায়তা করে তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে আমরা জানবো আরেকজন ব্যক্তি সম্পর্কে যার নামের সাথে তার কর্মের অনেক মিল রয়েছে, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। ক্যানিং বা কানিং মানে আমরা জানি প্রচুর চালাক, অর্থাৎ এই ব্যক্তিও অনেক চালাকির কাজ করেছে। তিনি কিনা আগে আমরা যেটা ছিল ধাতব মুদ্রার ব্যবস্থা, তিনি এখানে কাগজে মুদ্রা নতুন একটা মুদ্রা ব্যবস্থা আনলেন। তার সাথে সাথে এই ভারতীয় উপমহাদেশে যে পুলিশ নামক একটা আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, সেই পুলিশ বাহিনীর
সে ব্যবস্থা প্রথম চালু করেন। এরপরে তিনি সিপাহী বিদ্রোহ, যেটা 1857 সালে হয়, সেই সিপাহী বিদ্রোহ দমন খুবই কঠোর হস্তে করেন এই লর্ড ক্যানিং। এখন আমরা আরো দুজন ব্রিটিশ শাসক সম্পর্কে জানবো, যে এই দুইজন ব্রিটিশ শাসকের সর্বপ্রথমে আসবে লর্ড কার্জন। এই লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন, যে বঙ্গভঙ্গে বলতে বোঝায় একটা বৃহৎ এই বঙ্গ প্রদেশকে তিনি দুইটি প্রদেশে বিভক্ত করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এবং আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে লর্ড হার্ডিন্স, তিনি পরবর্তীতে 1911 সালে এই বঙ্গভঙ্গটা রদ করে দেন। আবার দুই যেটা প্রদেশ তৈরি করা হয়েছিল লর্ড কার্জনের শাসনামলে, সেই দুটা প্রদেশ আবার এক হয়ে যায়। এছাড়া লর্ড হার্ডিন্স তার নাম অনুসারে কিন্তু একটি ব্রিজ করা হয়, যে ব্রিজটার নাম হচ্ছে হার্ডিন ব্রিজ, এবং সেই ব্রিজটি কিন্তু আমাদের বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু হিসেবে পরিচিত। এখন আমরা ব্রিটিশ প্রশাসনিক যে পদ বিন্যাস, অর্থাৎ আমরা লর্ড সবাইকে বলা হয় যারাই শাসন করে গেছে, কিন্তু আসল যে পদটা ছিল সেই সম্পর্কে জানবো। এখন আমরা যে দেখি, যখন সবার প্রথমে এই গভর্নর, অর্থাৎ যারা ব্রিটিশ শাসন ছিল তাদেরকে গভর্নর বলা হতো, এবং প্রথম গভর্নর ছিল যে কিনা নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে ক্ষমতা নেয়, তার নাম ছিল লর্ড ক্লাইভ, এবং সর্বশেষ গভর্নর ছিল ওয়ারেন হেস্টিংস। যেহেতু এই ওয়ারেন হেস্টিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, এই কারণে ব্রিটেনের রানী বলল যে এখন আর এই পদটা গভর্নর থাকবে না, অর্থাৎ এখানে ভারতীয় উপমহাদেশে যারা শাসন করবে পদের উন্নতি হবে, এবং তারা বলল এখন এই পদের নাম হবে গভর্নর জেনারেল, এবং ওয়ারেন হেস্টিংসকে প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলো, এবং এর পরবর্তীতে সর্বশেষ গভর্নর হলো লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এই কারণে ব্রিটেনের যে ক্ষমতা ছিল, সেই ব্রিটেনের রানী বলল যে গভর্নর জেনারেল না, এই পদটাকে আমি আরো বাড়িয়ে তুললাম, এবং সেই পদটার নাম করা হলো ভাইসরয়, এবং প্রথম ভাইসরয় করা হলো যে কিনা সর্বশেষ গভর্নর জেনারেল ছিল, অর্থাৎ লর্ড ক্যানিং, এবং সর্বশেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন, যার মাধ্যমে ক্ষমতা শেষ হয় এই ব্রিটিশদের এই উপমহাদেশ থেকে। এতক্ষণ আমরা জানলাম এই বাংলায় ইউরোপীয় বণিকরা কারা কারা এসেছিল, এবং এই বাংলায় ইংরেজ শাসক কারা ছিল, এবং তার সাথে সাথে এই ইংরেজ শাসকদের অবদান এবং ভূমিকা আমরা জানলাম। এখন দেখব এই টপিকগুলো থেকে বিগত সালে কেমন প্রশ্ন এসেছে। আমরা যদি প্রথম প্রশ্ন দেখি, যে ভারতীয় উপমহাদেশে সর্বশেষ আসে কোন বণিক গোষ্ঠী? অপশন যদি দেখি, পর্তুগিজ, ইংরেজ, না ফরাসি, না ডাচ। এই চারটা বণিক গোষ্ঠীর মধ্যে সর্বশেষ কোন বণিক গোষ্ঠী এসেছিল? আশা করি তোমরা এটা উত্তর দিতে পেরেছ। হ্যাঁ, ফরাসি এই বণিক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে ব্যবসার জন্য সর্বশেষ এসেছিল। অপরদিকে পর্তুগিজ জনগোষ্ঠী, বিশেষ করে যারা ব্যবসায়ী ছিল, তারা প্রথম এই ভারতীয় উপমহাদেশে এসেছিল ব্যবসা করার জন্য, এবং সর্বশেষ এসেছিল ফরাসিরা। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্ন দেখি যা বিগত সালে এসেছিল। প্রথম কত সালে বঙ্গভঙ্গ করা হয়? অর্থাৎ প্রথম কবে এই যে পুরো বাংলা প্রদেশটা, এই বাংলা প্রদেশকে ভাগ করে দুইটা প্রদেশে পরিণত করা হয়েছিল? অপশন 1757 সাল, 1905 সাল, 1911 সাল, নাকি 1947 সাল? আশা করি তোমরা এটার উত্তর পেরেছ। হ্যাঁ, 1905 সালে এই বাংলাকে ভাগ করে দুইটা প্রদেশ করা হয়েছিল। একটি ছিল পূর্ববঙ্গ ও আসাম, এবং আরেকটি ছিল বঙ্গপ্রদেশ। যে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশটি নতুন হয়েছিল, সেই নতুন প্রদেশের রাজধানী কিন্তু হয়েছিল বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা, এবং এটি 1905 সালে। কিন্তু পরবর্তীতে 1911 সালে সেই বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানলাম এই বাংলায় ইউরোপীয় বণিকগণদের আগমন সম্পর্কে, এবং তার সাথে সাথে ইংরেজ শাসকদের অবদান এবং ভূমিকা সম্পর্কে, এবং আমরা কিছু প্রশ্ন দেখলাম। আশা করি তোমরা এই টপিকগুলো বাসায় খুব ভালোভাবে অনুধাবন করার মাধ্যমে আরো দক্ষ হয়ে তুলবে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।